নমস্কার ডিয়ার স্টুডেন্টস, আমি আবার তোমাদের সামনে আজ হাজির হলাম। যেহেতু আমার কাছে রিকোয়েস্ট আসছিল একটা নতুন চ্যাপ্টার বোঝানোর জন্য। বেসিক্যালি এই চ্যাপ্টারটাকে বুঝতে গিয়ে স্টুডেন্টদের অল্প প্রবলেমও হয়, কেন কি সাহিত্যকার এমনভাবেই রচনা করেছেন যে ছাত্রছাত্রীরা যখন সেটাকে পড়ে তো অল্প কনফিউজড হয়ে যায় যে কী হয়েছে। তো অ্যাকচুয়ালি সেটা কিছু না। আজকে আমি বলবো, আজকে আমি ক্রিকেট খেলবো, ঠিক আছে, ব্যাডমিন্টন খেলবো, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল, যাই বলো, আজকে খেলনা খেলবো, ঠিক আছে। অর্থাৎ আজকে আমরা পড়তে যাচ্ছি তোমাদের এইচএস সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স বেঙ্গলি পাঠে অন্তর্ভুক্ত করা একটি চ্যাপ্টার, সেটার নাম হলো তোমাদের সাহিত্যে খেলা। তো লিটারেচারের সঙ্গে খেলা, ঠিক আছে। তো আজকের খেলা নয় তো আমাদের ক্রিকেট খেলা, না তো আমাদের ব্যাডমিন্টন খেলা, না আমাদের লুকাচুরি খেলা, কোনো কিছুই নয়। আজকে খেলাটি হবে অ্যাকচুয়ালি তোমার সাহিত্যে খেলা। আর এই সাহিত্যে যেহেতু খেলা বলেছে, তো অফকোর্স সাহিত্যে খেলাটা হলো বোরিংই লাগে মানুষদের। সাহিত্যে খেলা নর্মালি বেশি লোকদেরই কী হয়, বোরিং লাগে। যারা বই পড়তে ভালোবাসে তাদের জন্য বোরিং নয়, কিন্তু নর্মাল মানুষের জন্য বোরিং, ঠিক আছে। তো তোমাদের বুকের মধ্যে, ঠিক আছে, প্রমোদ চৌধুরীর লেখা একটি ছোট্ট, বলতে পারো তোমার সমস্যামূলক বলতে পারো, বা যেখানে আমাদের মাইন্ডকে ক্লিয়ার করার জন্য, কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য তিনি এই চ্যাপ্টারটা লিখেছেন, দ্যাট ইজ সাহিত্যে খেলা। তো বেসিক্যালি দেখো, তোমাদের অল্প যে লিখেছেন তার বিষয়ে অল্প ইন্ট্রোডাকশনটা দেওয়া যাক। তো তার জন্মগ্রহণ হয়েছিল কোথায়? পাবনা জেলার তোমার হরিপুরের প্রসিদ্ধি চৌধুরী বংশে, ঠিক আছে। প্রমোদ চৌধুরীর জন্মগ্রহণ হয় পাবনা জেলার হরিপুরের প্রসিদ্ধ চৌধুরী বংশে। ক্লিয়ার? তো তোমার এখান থেকে কোয়েশ্চেন আসে যে কোন লেখকের পেন নেম বুঝো তো তোমরা? পেন নেম মানে ছদ্মনাম। তো প্রিভিয়াস কোনো কয়েক বছর আমি দেখেছি, তো তোমার এই কোয়েশ্চেনটাও আসছে যে কোন লেখক তোমার বীরবল নামে পরিচিত, ঠিক আছে। তো তোমার মনে রাখতে লাগবে তোমার প্রমোদ চৌধুরী, ঠিক আছে, তার পেন নেম ছিল, অর্থাৎ ছদ্মনাম ছিল কি তোমার বীরবল বলে। তো তিনি বীরবল নাম নিয়ে তিনি অনেক কাহিনী বা গল্প লিখতেন, ঠিক আছে। এর সঙ্গে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটার থেকে তোমার কোয়েশ্চেন আসে। ইভেন তোমাদের দেখো যতগুলো চ্যাপ্টার আছে, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যে কবি পরিচয় বা লেখক পরিচয় আছে, তোমরা ওগুলোকে কিন্তু ভালো মতন পড়বে। ওখান থেকে তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন আসে। তো এখানে আমি আরেকটা কোয়েশ্চেন দেখেছি যে তোমার সবুজ পত্রের সম্পাদক কে ছিল, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের এক্সামে এসে গিয়েছে। তো তিনি ছিলেন প্রমোদ চৌধুরী। তো এখানে দুটো পয়েন্ট, তিনি হরিপুরের প্রসিদ্ধি চৌধুরী বংশে জন্মগ্রহণ করেছিলেন। কার জন্ম হয়েছিল? পাবনা জেলার হরিপুরের প্রসিদ্ধি চৌধুরী বংশ তোমার প্রমোদ চৌধুরীর জন্মগ্রহণ হয়েছিল। তার পেন নেম ছিল, অর্থাৎ ছদ্মনাম ছিল বীরবল, এবং তিনি তোমার সবুজ পত্র নামক পত্রিকার সম্পাদক ছিলেন। তার জন্ম কত সনে হয়েছিল তোমার এটা বইয়ের মধ্যেই দেওয়া আছে, প্রথম জিনিসটা তোমরা দেখে নিতে পারো এখানে তোমার, ঠিক আছে। ভালো মতন তোমরা ডেটটা দেখে নিও সেখান থেকে। তো আরও কী কী লিখেছেন তিনি, সেটাও তার রচনাগুলো, যেরকম তার রচনা সম্ভারের মধ্যে আছে বীরবলের হালখাতা, ঠিক আছে, চার ইয়ারি কথা, সনেট 50, ঠিক আছে, নীল লোহিত বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এখান থেকেও তোমার কোয়েশ্চেন বানিয়ে দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো দেখো, এই চ্যাপ্টারটাকে আমি তোমাদের লাইন ওয়াইজ বোঝাতে পারবো না, বিকজ লাইন ওয়াইজ যদি পড়ে বোঝাতে যাই তোমাদের চ্যাপ্টারটা বহুত লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। তো তবুও আমি ট্রাই করব যতক্ষণ আমার দ্বারা সম্ভব হয়, বিকজ যদি লেন্দি হয়ে যায় আমাকে অনেকগুলো পার্ট বানাতে হবে, তো সেটা এখন বর্তমান পসিবল না। তবুও আমি চেষ্টা করব তোমাদের যাতে এমনভাবে চ্যাপ্টারটা বুঝিয়ে দিই যাতে পুরো তোমাদের কমপ্লিট কাভারেজ হয়ে যায়, ঠিক আছে। তো বেসিক্যালি আমি প্রথমে তোমাদেরকে হিন্টস দেবো, যেটা মেন তত্ত্ব বা মেন পয়েন্ট, মূল পার্টের বিষয় যেটা আছে এই চ্যাপ্টারের মধ্যে, সেটাকে বলা হয়েছে সাহিত্যে খেলা, ঠিক আছে। এখানে খেলার সঙ্গে, ঠিক আছে, আমরা যে ডে টু ডে লাইফে খেলাটা করি, যেরকম এক্সাম্পল, কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে, কেউ তোমার ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে, কেউ তোমার বাস্কেটবল খেলতে ভালোবাসে, কেউ হকি, ঠিক আছে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের খেলা করতে ভালোবাসে। না বলো আমাকে, এই ধরনের খেলা আমরা কেন করি?
কেউ যদি ক্রিকেট খেলতে ভালোবাসে, কেউ যদি ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে, ঠিক আছে, কিসের জন্য ভালোবাসে? আর এখন একটা জিনিস মনে রাখবে, খেলার সঙ্গে কোনো জেন্ডারের কানেকশন নেই কিন্তু, ছেলে মেয়ে সবাই সব খেলতে পারে। রেসলিংয়ের কথা যদি বলো, রেসলিং ছেলেরাও খেলছে, মেয়েরাও খেলছে। ক্রিকেট ছেলেরাও খেলছে, মেয়েরাও খেলছে। ব্যাডমিন্টন ছেলেরাও খেলছে, মেয়েরাও খেলছে। তো এভরিথিং ইজ জেন্ডার ইকুয়াল, ঠিক আছে, বর্তমানে এখানে বলতে গেলে এই বিষয়ে, খেলার স্পোর্টসের বিষয়ে যদি বলি আমি, ঠিক আছে। তো এখন আমরা যখনই কোনো একটা খেলনা খেলি বা খেলা খেলি, কিসের জন্য খেলি? কাউকে ইমপ্রেস করার জন্য খেলি? এখন যদি আমি একজন ক্রিকেটার হই, আমি যখন ক্রিকেট খেলবো বা ফুটবল খেলবো, আমি কি কাউকে ইমপ্রেস করার জন্য খেলবো নাকি? নিশ্চয়ই না। আমি খেলবো জিনিসটা বিকজ আমার সেই জিনিসটা ভালো লাগে। আমি যখন ক্রিকেট খেলি বা ব্যাডমিন্টন খেলি বা ফুটবল খেলি, আমার সেটার থেকে কিছু একটা খুশি পাই, আমি একটা আনন্দ পাই। আমার কথাটা বুঝছো? যখন আমরা কোনো ধরনের খেলা করি, তখন আমরা সেখান থেকে কী পাই? একটা আনন্দ পাই। আমরা এটাকে কোনো উদ্দেশ্যের সাথে খেলাটা খেলি না, উদ্দেশ্যকে নিয়ে খেলাটা খেলি না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আছে তোমার যে হার জিতের কথা আছে, তো ওটা আমি যখন চ্যাপ্টারে দেখতে যাব তখন তোমাদেরকে বুঝিয়ে দেবো। বাট বেসিক্যালি যখন রিয়েলি যদি আমরা খেলার কথা বলি, আমরা কেন খেলি জিনিসটা, দ্য মেন রিজন বিহাইন্ড দ্যাট অর বিহাইন্ড দিস, এটাই হলো মেন কথা, আমাদের কি আনন্দ লাগে বা ভালো লাগে জিনিসটা করতে বা খেলতে, তার জন্য আমরা সেই খেলাটা খেলি। তো এইখানে অ্যাকচুয়াল যে খেলার প্রকৃতিটা আছে, মানুষ কেন খেলাটা খেলে, সেই প্রকৃতির সঙ্গে কানেকশন করে তোমার লেখক প্রমোদ চৌধুরী সাহিত্যটাকে কম্পেয়ার করেছে। অর্থাৎ যেরকম তোমরা ক্রিকেট খেলো, ব্যাডমিন্টন খেলো, ভলিবল খেলো, বাস্কেটবল খেলো, তার সঙ্গে ওটা কিসের জন্য খেলো আনন্দের জন্য, খুশির জন্য, নিজের মনকে বা নিজের ফিলিংটাকে এক্সপ্রেস করার জন্য, নট টু ইমপ্রেস। আমরা একটা ডায়লগ বলি না, নট টু ইমপ্রেস আদার্স বাট টু এক্সপ্রেস ইয়োর সেলফ, ইয়োর থটস, তাই না? তোমার নিজস্ব ভাবনা চিন্তা তুমি যেটা এক্সপ্রেস করতে চাও, তার জন্য তুমি খেলাটা খেলো, বা তোমার যেহেতু সেটা ভাল লাগে তার জন্য খেলো। তো লেখক এখানে সেটার সঙ্গে কম্পেয়ার করে বলছে যে সাহিত্য জিনিসটাও অ্যাকচুয়ালি তোমার কাউকে ইমপ্রেস করার জন্য নয়, ইভেন কাউকে মনোরঞ্জন করার জন্যও নয়, ঠিক আছে, কাউকে এন্টারটেন করার জন্য নয়, কাউকে মনোরঞ্জন করার জন্য নয়, কাউকে শিক্ষা দানের জন্যও নয়। এই সাহিত্য জিনিসটা করা হয় কিসের জন্য? বিকজ এই সাহিত্য জিনিসটা করতে, যদি এখন আমি আমার একটা কবিতা লিখি, সেই কবিতাটা আমার লিখতে ভালো লাগে বিকজ কি আমার থট যেটা আছে সেটা আমি প্রকাশ করতে চাই, কারোর সামনে না, কারোর জন্য না, বাট নিজের থট আমি নিজের কাছেই প্রকাশ করতে চাই। বা আছে না নাকি, অনেক সময় আমাদের মনের মধ্যে অনেক কথা থাকে, সেগুলোকে আমরা ডাইরেক্ট বলতে পারি না, তো সাহিত্যকাররা সেই কথাগুলোকে তাদের শব্দের মাধ্যমে, কবিতার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে কী করে প্রকাশ করে। তো প্রকাশ করলে কি হয়, তখন একজন ব্যক্তি কী পায়? আনন্দ লাভ করে, একটা তৃপ্তি লাভ করে বা শান্তি একটা ফিল করে। তো তার জন্য সাহিত্যরা কী করে? তোমার সাহিত্য রচনা করে, লাইক কবিরা কবি রচনা করে, তোমার গল্পকাররা গল্প রচনা করে, সাহিত্যকাররা সাহিত্য রচনা করে, বা ঔপন্যাসিকরা উপন্যাস রচনা করে। তো ওর মেন উদ্দেশ্য কী না? মানুষকে শিক্ষা দান করা না, ইভেন তোমার কারো মনোরঞ্জন করাও না। তো একজন কবির উদ্দেশ্য হলো নিজের কবিতাগুলো লিখে নিজের মনের ফিলিংগুলোকে এক্সপ্রেস করা। আর যখন সে ফিলিংসটাকে এক্সপ্রেস করবে, মনোভাবটাকে এক্সপ্রেস করবে, তখন অটোমেটিক্যালি সেই লোকটা কীভাবে তোমার একটা পরম তৃপ্তি বা আনন্দ লাভ করে। তো এখানে সেটাই তোমার প্রমোদ চৌধুরী বলতে চেয়েছে এই কথাটাকে, যেটা আমি পুরো চ্যাপ্টারের মেন জিনিসটা বলে দিলাম। এই কথাটাকে তিনি পুরো একেবারে লেন্দি করে অনেক উদাহরণের সঙ্গে বুঝিয়েছেন, ঠিক আছে। তো যেরকম আমরা নর্মাল খেলা করি, তার পিছনে আমাদের মেন কোনো পারপাস থাকে না খেলার পিছনে। আমরা খেলাটা করি বিকজ সেই জিনিসটা আমাদের কাছে ভালো লাগে, সেই জিনিসটা আমাদেরকে রিল্যাক্সেশন প্রোভাইড করে, আমাদেরকে আনন্দ প্রোভাইড করে, ঠিক আছে, শান্তি প্রোভাইড করে, তার জন্য আমরা খেলাটা করি। তো ঠিক সেই খেলার সঙ্গে কম্পেয়ার করে প্রমোদ চৌধুরী বলেছেন যে সাহিত্য খেলাটাও ঠিক তেমনই, যেমন আমরা ক্রিকেট খেলি বা ব্যাডমিন্টন খেলি বা যে কোনো স্পোর্টস খেলি বা গেম খেলি, সেটা যে কারণে আমরা খেলি তার কারণ আর সাহিত্যে খেলার কারণটা সেমই। যেরকম আমি বললাম, একজন ক্রিকেটার ক্রিকেট খেলে, তার ক্রিকেটটা ভালো লাগে, ক্রিকেট খেলতে তার ভালো লাগে, ক্রিকেট খেললে সে মানসিকভাবে শান্তি লাভ করে,
ঠিক আছে, তার আনন্দ লাভ করে, আনন্দ বোধ হয়। ঠিক একজন কবি তার কবিতা রচনা করে তার মনের যে থটটা আছে সেটাকে এক্সপ্রেস করে, ঠিক আছে, আর সেই থটটাকে এক্সপ্রেস করে তার ভালো লাগে, তার লিখতে ভালো লাগে, তার জন্য সে সাহিত্য রচনা করছে। তো এটাই মেন থট, আর এই মেন পয়েন্টটাকেই তিনি লম্বা করে খিচে অনেক 4, 5, 6 পেজে 7 পেজের বরাবর করে দিয়েছে, ঠিক আছে। তো মেন থিম হলো এটাই। এখন এই থিমটাকেই তিনি কীভাবে দর্শিয়েছে, মানে চ্যাপ্টারটার মাধ্যমে কীভাবে প্রকাশ করেছে সেটা আমি তোমাদেরকে বলে দিই। তো দেখো, চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশনেই তোমার বলা হয়েছে কার কথা, জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর। তো এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে ফরাসি ভাস্কর কে ছিল, ভাস্কর রেডো, ঠিক আছে। তো তার কথা বলা হয়েছে। তো ফরাসি ভাস্কর মানে তো বোঝোই তোমরা, স্কাল্পচার যেটাকে বলা হয়, স্কাল্পচার, যারা হলো পাথর কেটে কেটে মূর্তি বানায়, ঠিক আছে, মূর্তিকার বলতে পারো বা প্রতিমা গড়া ব্যক্তি বলতে পারো। তো স্কাল্পচার কি নর্মালি কী হয়, যে হলো পাথর কেটে কেটে মূর্তি বানায়, ঠিক আছে। তো তোমার ফরাসি ভাস্কর রেডো পাথর কেটে কেটে মূর্তি বানান, তার কাজ হলো সেটা প্রধান কাজ, ঠিক আছে। তিনি অনেক পাথর কেটে কেটে দেব দানবের মূর্তি বানিয়েছে এবং তার জন্য তিনি বিশ্বে ফেমাস, ঠিক আছে, ওয়ার্ল্ড ফেমাস। তো তার কথা দিয়ে বলেছেন যে তিনি তো একজন আর্টিস্ট, তিনি একজন ভাস্কর্য, ঠিক আছে। তো তার কাজের মধ্যে কী ছিল, তার কাজের মধ্যে ছিল কি তোমার পাথর কেটে কেটে মূর্তি গড়া, ঠিক আছে। কিন্তু সেই ব্যক্তিটা অনেক সময় দেখা গিয়েছে যখন ফ্রি সময় থাকে, ঠিক আছে, ফ্রি সময় থাকে, তিনি হয়তো হাতে কোনো কাদামাটি নিয়ে, ঠিক আছে, হাতে কোনো কাদামাটি নিয়ে আঙ্গুল তুলে তুলে নানা ধরনের পুতুল তৈরি করে, ঠিক আছে, নানা ধরনের পুতুল তৈরি করে। তো যে পুতুলটা তৈরি করছে, এই পুতুল তৈরি করাটাকে কবি বলেছেন তার খেলা। তার অ্যাকচুয়াল কাজটা কি, তার অ্যাকচুয়াল কাজটা হলো কিন্তু তোমার পাথর কেটে কেটে কী বানানো, মূর্তি বানানো। তো সেখানে হয়তো সেটার সঙ্গে তার জীবিকার কানেকশন আছে, সেই জিনিসটা তাকে আনন্দ প্রদান করে না, ঠিক আছে। পাথর কেটে কেটে সে মূর্তি বানাচ্ছে, সেটার সঙ্গে সত্য তার জীবিকা কানেকশন আছে, তো সেটার থেকে সে সেই জিনিসটা আনন্দটা পাচ্ছে না, তার জন্য সেটাকে কবি লেখক খেলা বলেনি। তিনি খেলা কোনটাকে বলেছেন, যে যখন ফরাসি ভাস্কর রেডো সময় পান বা যখন ফ্রি অবস্থা থাকে, তিনি কাদা মাটি নিয়ে হাতে টিপে টিপে কী করে অনেকগুলো মূর্তি বানান বা পুতুল বানান, ওই যে ওই পুতুলটা বানান, সেটাকে তিনি খেলা বলেছেন। বিকজ ফরাসি ভাস্কর রেডোকে সেই পুতুলগুলো বানাতে, মাটির পুতুল বানাতে ভালো লাগে, তো যেটা তাকে করতে ভালো লাগে সেটাই হলো কি তার জন্য খেলা। তো লেখক এখানে সেই কথাটা বলছে। তো যখন তখন হাতে কাদামাটি নিয়ে আঙ্গুলের টিপে টিপে পুতুল তৈরি করছেন, ঠিক আছে, পুতুল গড়াটা হলো তার খেলা। বিকজ সেই পুতুল গড়তে গিয়ে তিনি কি পাচ্ছেন, আনন্দ লাভ করছেন, ঠিক আছে। নেক্সট, তো এইসব খেলা, এমন ধরনের খেলা পৃথিবীর যত আর্টিস্ট আছে, যত শিল্পীকার আছে তারা করে থাকে। তো লেখক এই কথাটা বলছে, সব আর্টিস্টদের মধ্যে, সব শিল্পীদের মধ্যে এমন ধরনের খেলা না কিছু না কিছু করা দেখাই যায়, ঠিক আছে। কিছু না কিছু এমন কিছু হয়, যেরকম যে সবসময় যে গান লেখে সে গানও গায় মাঝে মাঝে, যে সবসময় গান লেখে সে গানও গায় মাঝে মাঝে। তো গান লেখাটা হতে পারে মেবি যখন লিরিসিস্ট থাকে, এক্সাম্পল আমি বলছি, অন্যের জন্য যারা গান লেখে, হয়তো তারা তার পয়সার জন্য ওটা লিখছে, কিন্তু যখন সেই ব্যক্তিটা নিজের থেকে গানটা গাইছে, সেটা কি, সেই গানটা সে গাইছে কিসের জন্য, সে আনন্দ লাভ করার জন্য, খুশি লাভ করার জন্য। তো সেটা হবে তার খেলা। কথাটা বুঝেছো আমি কি বলছি? তো খেলাটা অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যবিহীন, লেখক এখানে সেটাই বলেছে, নিষ্কাম, যেটা কোনো আশার জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য বা হারানোর জন্য আমরা এক্সপেক্ট করি, মানে কোনো একটা এক্সপেকটেশন রাখি না খেলার থেকে। তো যখন কোনো এক্সপেকটেশন না রেখে কোনো কাজ করা হয়, ঠিক আছে, সেটাই হলো খেলা অ্যাকর্ডিং টু প্রমোদ চৌধুরী। তার মানে যেটা আমরা আনন্দ লাভের জন্য করছি, ঠিক আছে। তো এতখানি বুঝে গিয়েছো? তো এখানে বলছে যে পৃথিবীর যত শিল্পই আছে তারাও কী করে এই ধরনের খেলা করে থাকেন, ঠিক আছে। এখন বলছে যিনি গড়তে জানেন তিনি গড়লে শিবও গড়তে পারেন, আর সঙ্গে যদি চান বাদরও গড়তে পারেন। তার মানে কি,
এখানে একটা কাহাবত আছে, যারা অ্যাকচুয়ালি তোমার শিল্পীকার যদি আমি বলি, ঠিক আছে, যার যেটা কাজ, শিল্পীকার যদি চায় সে শিবও করতে পারে, আর শিল্পীকার যদি চায় সে বাদরও করতে পারে। তো কথাটা মানে এখানে তোমার যারা কৌশলপূর্ণ ব্যক্তি, ঠিক আছে, যারা কোনো কাজে একটা মহারত হাসিল করে নিয়েছে, যখন এক্সাম্পল দিয়েছে তোমার রেডোরই কথা বলি আমি যদি, তিনি পাথর কেটে কেটে বিভিন্ন দেব দানবের মূর্তি বানিয়েছেন। তো তার সেই ক্যাপাসিটিটা আছে, তার কাছে সেই কৌশলতা আছে। তিনি যদি চান তিনি একটা ভালো স্ট্যাচু বানাতে পারেন, আবার একটা খারাপ স্ট্যাচু বানাতে পারেন। তো সেটাই এখানে কথাটা বলছে। তো যিনি গড়তে জানেন তিনি গড়তে গেলে শিবও করতে পারেন, আবার চাইলে বাদরও করতে পারেন, সেই কথাটাই বলছে। তো এই কথাটা এখানে বলছেন, দেখো তার মানে কি, তুমি বলতে পারো যারা ফেমাস শিল্পীকার আছে, যারা বিখ্যাত শিল্পীকার, তারা যেটা চায় তারা সেটা করতে পারে। যদি শিব বানাতে চায় শিব বানাতে পারবে, যদি বাদর বানাতে চায় বাদর বানাতে পারবে, ঠিক আছে, সেই কথাটা এখানে বলছে। তো বড় শিল্পীদের সঙ্গে অন্য শিল্পীদের তফাৎ বা পার্থক্য কোথায়, এতটুক জায়গায় যে যারা বিখ্যাত শিল্পীকার তারা যেটা বানাতে চাবে সেটাই তারা বানাতে পারে, কিন্তু যারা ছোটোখাটো শিল্পীকার আছে তারা হয়তো একটা জিনিস বানাতে গিয়ে আর একটা জিনিস বানিয়ে দেয়। কথাটা বুঝেছো? হয়তো গেল তোমার করতে লাগে রাম, করে বসলো শ্যাম। তার মানে এটা ছোটোখাটো শিল্পীকার যারা আছে তাদের ক্ষেত্রে এটা হয়, তারা একটা জিনিস করতে গিয়ে আর একটা জিনিস করে ফেলে। কিন্তু যারা বিখ্যাত বা ফেমাস, যারা কৌশলপূর্ণ ব্যক্তি, তারা যেটা চায় করতে সেটাই করতে পারে। আর এখানেই তাদের মধ্যে পার্থক্য, তারা হলো বিখ্যাত শিল্পীকার, ফেমাস কৌশলপূর্ণ শিল্পীকার, আর যারা ছোটো ছোটো শিল্পীকার, তাদের মধ্যে এই জায়গাটার মধ্যেই পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? যারা ফেমাস, বিখ্যাত এবং যারা কৌশলপূর্ণ তোমার শিল্পকার, তারা যেটা চায় সেটাই করতে পারে। এর তুলনায় যারা ছোটোখাটো শিল্পকার, তাদের হাতে একটা জিনিস গড়তে গিয়ে আর একটা জিনিস তৈরি হয়ে যায়, ঠিক আছে, সেটা এখানে বলেছে। তাই তোমার কল্পরাজ্যের মহাপুরুষদের যা খুশি তাই করার অধিকার রয়েছে। ইয়েস, যেহেতু তাদের কাছে এই ক্ষমতাটা আছে, তার জন্য তারা, যারা হলো তোমার সুকল্পিত আর্টিস্ট বা শিল্পীকার, তারা যা চায় সেটা করতে অধিকার তাদের কাছে আছে। কিন্তু অন্যদের তা নাই, কারণ কি সেই গুণটা, সেই ক্যাপাসিটিটা তাদের কাছে নাই, ঠিক আছে। এখন দেখো লেখক এখানে বলছে আবার, দেখো এই জিনিসগুলো তোমার স্টেটমেন্টমূলক কিছু কিছু বর্ণনা দিয়েছেন, ঠিক আছে। তারপর এখন বলছে দেখো যে স্বর্গ থেকে যখন দেবতা পৃথিবীতে আসে সেখানে কারো আপত্তি থাকে না। লেখক এখানে একটা কথা বলছেন যে স্বর্গ থেকে যখন দেবতারা পৃথিবীতে আসে সেখানে কারো কোনো আপত্তি নেই, কিন্তু যদি কোনো পৃথিবীবাসী যদি পাতালে গমন করে সেখানে আপত্তি আছে। তো এখন এখানে তোমার লেখক তোমার সাধারণ লোকের কয়েকটা গুণের কথা বলেছেন। দেখো এর আগেরটা আবার বলে দিই, তোমার যেহেতু প্রথমত বলছে যে এখানে যখন দেবতারা স্বর্গের থেকে পৃথিবীতে আসে সেখানে কোনো লোকের আপত্তি নেই, কিন্তু কোনো পৃথিবীবাসী যদি তোমার পাতালে যদি যায় তাহলে সেখানে আপত্তি আছে। তারপর সাধারণ মানুষের কিছু তোমার গুণের কথা বলেছেন লেখক, যে এখানে যেহেতু পৃথিবীতে 10টা দিক আছে, 10টা দিক যেহেতু আছে, তো যেখানে যার মর্জি সেদিকে সে যাতায়াত করতে পারে, সেখানে কোনো আপত্তি নেই। কিন্তু যেহেতু মানুষের প্রবৃত্তি আছে না, স্বভাবজনিত আমাদের সব দিকে যাতায়াতের প্রবৃত্তি আছে মানুষের ভিতরে, তো সেখানে এই কথাটা বলছে, আমার যেখানে মর্জি আমি সেখানে যাব। কিন্তু সাধারণ মানুষের লোক, ঠিক আছে, মন উঁচুতে উঠতে চায়, নিচুতে নামতে চায়। সাধারণ মানুষের মন স্বভাবতই যেখানে রয়েছে তার চারপাশে ঘুরে বেড়াতে চায়। অফকোর্স উপরে উঠতে চায়, নিচেও নামতে চায়, কিন্তু বেসিক্যালি সাধারণ মানুষ যারা আছে তারা কি করতে চায়, তাদের মনটা স্বভাবত যেখানে আছে তারই চারপাশে ঘুরতে থাকে। তো সিম্পলি যদি বলি, দেখো যারা সাধারণ ব্যক্তিরা আছে তাদের মন বলতে গেলে কী হয়, তারা কোনো একটা জিনিসের মধ্যে স্টাক হয়ে যায়। স্টাক মানে বুঝে দাও তো, বেঁধে যাওয়া, যে মানে কোনো একটা পার্টিকুলার জিনিসেরই চারপাশে ঘুরতে থাকে, সেটা উপরেও উঠতে চায় কখনো, আবার নিচেও নামতে চায়, কিন্তু একটা পার্টিকুলার জিনিসের চারিদিকে আশেপাশেই ঘুরতে থাকে, ঠিক আছে। অর্থাৎ তাদের মন তোমার উড়তেও চায় না, আবার ডুবতেও চায় না, ঠিক আছে। মানে একই পার্টিকুলার জিনিসের চারদিকে ঘুরতে চায়, খালি না উঠতে চায় না ডুবতে চায়, ঠিক আছে। তো কিন্তু এখানে দেখবে সাধারণ লোকের আরেকটা বৈশিষ্ট্য আছে কিন্তু, হ্যাঁ, সাধারণ লোকে আরেকজনকে লেকচার দিতে থাকে। লেকচার দেওয়ার মধ্যে অনেক লোক আছে,
নিজেই একটা কমন লোক, সাধারণ লোক, ঠিক আছে, সাধারণ মানুষ হওয়ার সত্ত্বেও আর একজন সাধারণ লোককে কী করছে, তিনি লেকচার দিয়ে যাচ্ছেন, যেটা কমন ফিচার। এর জন্য তো বলা হয় না মানুষ মাত্রই কমন, লেকচার দেওয়া। যেরকম এখানে বলা হয়েছে, কিন্তু সাধারণ লোককে কী ধর্ম, কী নীতি, কী কাব্য সকল রাজ্যেই অহরহ ডানার ভর দিয়ে থাকতেই পরামর্শ দেয়। তার মানে সবখানে ব্যালেন্স করে বলতে কে বলে, একজন সাধারণ ব্যক্তি আর একজন সাধারণ ব্যক্তিকে বলে, পরামর্শটা দিয়ে থাকে, ঠিক আছে। এখন দেখো এখানে কিছু তোমার কমন ফিচার্সের কথা বলছে, যেরকম কমন কথা বলছে, একটু উঁচুতে না চড়লে দর্শক শ্রোতার নয়ন মন আকর্ষণ করা যায় না, যেটা আমরা নর্মালি ভাবি, ঠিক আছে, যে যদি দর্শককে আকর্ষণ করতে হয় বা শ্রোতাদের যদি আকর্ষণ করতে হয় তাহলে আমাদেরকে একটু উঁচুতে উঠতে হবে, ঠিক আছে। দেন তোমার বেদিতে না বসলে উপদেশ কেউ শোনে না, ক্লিয়ার। আমাদের যদি বেদির যখন এক্সাম্পল, বেদি বলতে কি রাজ সিংহাসন, যেরকম এক্সাম্পল বলছি, সিংহাসনে না বসলে তোমার উপদেশ কেউ শুনবে না, ঠিক আছে, সিংহাসন বসলেই তখনই তোমার উপদেশ শুনবে। তো কথাটা এখানে সেটা বলা হয়েছে, বেদিতে না বসলে উপদেশ কেউ শোনে না, নর্মাল কমন চিন্তাধারার কথা বলা হয়েছে এখানে। তো এখানে লেখক কিন্তু তোমার কয়েকটা কমন ট্রেন্ডের কথা বা কমন থিঙ্কিংয়ের ফিলোসফির কথা বলছে, যেটা নর্মালি লোকেরা ভাবে যে যদি আমরা উঁচুতে না চড়ি তাহলে কোনো শ্রোতা বা দর্শককে আমরা আকর্ষণ করতে পারবো না, বা বেদিতে না বসলে তোমার কোনো উপদেশ কোনো ব্যক্তি শুনবে না, রঙ্গমঞ্চে না উঠলে অভিনয় কেউ দেখে না। আমাকে রঙ্গমঞ্চে উঠেই যে অভিনয় করতে লাগবে সেই কথাটা বলছি, কিন্তু কমন ধারার কথা বলছে, ঠিক আছে। দেন কাঠের মঞ্চে না দাঁড়ালে বক্তৃতা কেউ শোনে না। সুতরাং জনসাধারণের চোখের সামনে লোভে 24 ঘন্টা টঙ্গে থাকার চেষ্টা মানুষের রয়েছে। এটা তো নর্মালি জানো যে সবাই কী চায়, অ্যাট্রাকশন চায়, ঠিক আছে, যে মানুষ কোনো একজন ব্যক্তিকে তোমার অ্যাট্রাকশন দেখ বা তার প্রতি আকর্ষিত হোক সেটা চায়, আর সেই আকর্ষণের জন্যই সাধারণ লোকেরা কী করে এইসব জিনিস করে থাকে। তো এখানে লেখক সেই কথাটা বলছে, ঠিক আছে। তোমার সুতরাং জনসাধারণের চোখের সামনে থাকার লোভে 24 ঘন্টা টঙ্গে চড়ে থাকার চেষ্টা মানুষের রয়েছে, এবং মানুষ চেষ্টাও করে চলছে এটা দিনরাত্র। কিন্তু সামর্থ্য না থাকলে উচ্চস্থান থেকে অনিবার্য প্রপাত ধরণী তোলে। তো লেখক যেটা তোমার কথাগুলো বললো, ঠিক আছে, লেখক যে কথাটা বললো যে নর্মালি সাধারণ মানুষ কী করে অ্যাট্রাকশনের জন্য, তার প্রতি যদি কেউ আকর্ষিত হয় তার জন্য সেগুলো কাজ করে, কিন্তু সকল কাজের ক্ষেত্রে এই যে অ্যাট্রাকশন করতে গিয়ে অনেক সময় অনেক লোককে অনেক লোকের পতনও হয়, কারণ তার ক্যাপাসিটি সেটা নেই। তো ক্যাপাসিটি না থাকা লোকদের ক্ষেত্রে এই যে সব জিনিস করতে গিয়ে তাকে কী করতে হলো, বিপদে পড়তে হয়, সেই কথাটা এখানে তিনি বলেছেন। তার মানে তিনি সিম্পল বলেছেন যে আয়ত্তের বাইরে, নিজের ক্যাপাসিটির বাইরে কোনো কিছু করতে গিয়ে অনেক সময় কী হয়, অনেক লোককে বিভিন্ন সমস্যায় পড়তে হয়, যা তাদের পতনের কারণ হয়। তোমার কাছে যতটুকু ক্ষমতা আছে তুমি সেটাকে ইউটিলাইজ করতে পারবে। এখন আমার ক্ষমতা আছে যে আমি তোমাদেরকে পড়াতে পারবো বেঙ্গলি, তার জন্য আমি বেঙ্গলি পড়াচ্ছি। এখন যদি আমাকে কেউ বলে যে তুমি কাউকে অপারেশন করে দেখো, আমি যদি অপারেশন করতে যাই কী হবে, ভালো তো নিজের ক্যাপাসিটি যতখানি আছে ততটুখানিতেই তোমার কামটা করতে লাগে। ক্যাপাসিটির বাইরে গিয়ে যখনই করতে যাবে, ক্ষমতার বাইরে গিয়ে যখনই করতে যাবে, তখনই সেটা তোমার জন্য বিপদ ডেকে আনবে, সেটাই এখানে তিনি বলেছেন, ঠিক আছে। তো সাধারণ মানুষরা কী করে অ্যাট্রাকশনের জন্য, আর সে অ্যাট্রাকশন করতে গিয়ে কখন তারা কী করে আনে, তাদের বিপদ কেড়ে আনে কীভাবে, বিকজ ওদের ক্ষমতার বাইরে চলে গেলে সেটা তাদের জন্য প্রবলেম বা সমস্যা ক্রিয়েট করে, ঠিক আছে। তো এখন লেখক বলছে, তিনি যে এতগুলো কথা বললেন সাধারণ লোকের, যেগুলো বক্তব্য দিলেন সাধারণ লোকেরা কী করে, তো তিনি বলছেন এইসব কথা বলার পিছনে তার মেন রিজন হলো যে আমাদেরকে অ্যাজ এ পার্সন হিসাবে আমাদেরকে যারা মহান ব্যক্তিরা আছে, যারা পার্সোনালিটি আছে, তারা যা করেছে আমাদেরকে সেটা ফলো করা উচিত। সেখানে বলেছে তোমার দেখো, এসব কথা বলবার অর্থ এই যে কষ্টকর হলেও আমাদের পক্ষে অবশ্য মহাজনদের পথ অনুসরণ করাই কর্তব্য। তো মহাজন ব্যক্তিরা যারা হলো মহান ব্যক্তি, তারা যেভাবে তাদের লাইফে চলে গিয়েছেন বা তারা যে সকল বা তাদের দেখানো পথে আমাদের অনুসরণ করে চলা উচিত, সেটাই এখানে লেখক বলেছেন। তখন এরপরে দেখো কি বলেছে তোমার, তো সিম্পলি এর আগের জিনিসটা আমি আবার ক্লিয়ারভাবে করে দিচ্ছি যে লেখক এতক্ষণ ধরে যেগুলো কথা বলছিল যে তোমার উচ্চতে উঠতে না চললে দর্শক শুনবে না, ঠিক আছে, রঙ্গমঞ্চে তোমার না উঠলে অভিনয় কেউ দেখবে না, বেদিতে না বসলে কেউ তোমার উপদেশ শুনবে না, এই সকল কথা বলা তো ঠিক আছে,
এগুলোর বলার সঙ্গে একটাই রিজন তিনি বলছেন যে তোমার ক্যাপাসিটি যতখানি আছে তুমি সেই ক্যাপাসিটি অনুসারে কাম করো। তোমার যদি ক্ষমতার বাইরে তুমি কোনো যদি কাজ করতে যাও বা ক্ষমতার বাইরে যদি তুমি বেশি ডানা মেলে উঠতে যাও, তোমাকে নিশ্চয়ই পড়তে হবে, ঠিক আছে, পড়তে হবে আর নিজেকেই বিপদে ফেলতে হবে। তো সেই কথাই বলছে যার যতটুকু ক্ষমতা সেই হিসাবে তাকে কাজটা করতে লাগে, ক্ষমতার বাইরে বেশি করার প্রয়োজন নেই, ঠিক আছে। ক্ষমতার বাইরে যখন বেশি করতে যাবে সেটার জন্য কি হবে, তুমি নিজে প্রেশারে পড়বে, নিজের সমস্যা বাড়বে, নিজের টেনশন আসবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে আমাদের কি করতে লাগে এই সব বিষয়ে, যেটা যেটা মহান মহান ব্যক্তিরা যা যা কর্ম করে গিয়েছে তাদের দেখানো পথ অনুসারে আমাদের চলতে লাগে। তাদের যেটা ক্যাপাসিটি ছিল তারা সেই ক্যাপাসিটি অনুসারে তাদের কাজগুলো তারা করেছে। তো আমাদেরও যে ক্যাপাসিটিটা আছে আমাদের সেই ক্যাপাসিটি অনুসারে বা আমাদের ক্ষমতা অনুসারে আমাদের সেই কাজটা করা উচিত, সেই কথাটা তিনি বলেছেন। এরপরে দেখো আবার কিছু তিনি বলেছেন যে নর্মালি বলা হয়, ঠিক আছে, যে গান করতে গেলে সুরকে তারায় চড়িয়ে রাখতে হবে, সুরকে একেবারে ধরে রাখতে হবে যদি গান করতে যাও, ঠিক আছে। দেন নেক্সট, কবিতা লিখতে গেলেই মনের শুধু গভীর প্রখর ভাব প্রকাশ করতে হবে। এটা একটা ট্রেন্ড আছে বা একটা মানুষের মধ্যে নর্মাল থিঙ্কিং আছে যে তোমার গান করতে গেলে তোমাকে একেবারে সুর তাল লয় সব কিছু ধরে রাখতে লাগবে। আর যদি তুমি কবিতা লিখতে যাও তাহলে তোমার মনের ভিতরে যত গভীর ফিলিং আছে, থিঙ্কিং আছে, থট আছে, আইডিয়া আছে, মনোভাব আছে, ফিলিং তোমার অনুভব আছে, সব কিছু সেখানে লিখতে লাগবে। এরকম হয় নাকি? আমাকেই বলো তো। হ্যাঁ, তাহলে এই গানটা কোথার থেকে আসলো? ওয়াই দিস কোলাবারি 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 ডি, কোথার থেকে গান বললো? এত ট্রেন্ডিংয়ে ছিল সেই গানটা এক সময়। সেখানে সুরের ইস্যু কোথায় আছে? সুরের ইস্যু কোথায় আছে? আজকাল যে র্যাপ সংগুলো হয় কোথার থেকে আসছে? ওখানে কোনো সুরের কোনো কানেকশন আছে? খালি রাইমিংসের কানেকশন আছে। তো গানের ক্ষেত্রেও তো এই নিয়মটা পালন হচ্ছে না। তো সিমিলারলি এমন কবিতাও তো আছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এগুলো কবিতা কি? এগুলো রাইমিং ওয়ার্ডস, ছড়া। এমন কবিতা আছে যে কবিতা হওয়ার জন্য যে তোমার গভীর মনের ভাব প্রকাশ করতে লাগবে সেটা কোনো কথা না, সেটার কোনো ধরামান্ধার নিয়ম নেই। বাট নর্মালি লোকেরা ভাবে যে তোমার গান করতে গেলে সুর তাল লয় সব কিছু মেনটেন করতে লাগবে, আর কবিতা লিখতে গেলে সবসময় তোমার গভীর ডিপ থিঙ্কিংটাকে উজাড় করতে লাগবে। এটা কোনো কথা না। তো এখানে সে কথাটাই বলছে যে এরকম নিয়ম থাকা উচিত না যে তোমাকে গান করতে গেলে সুর তাল লয় মেনটেন করে তোমাকে গান করতে হবে সবসময়, আর কবিতা লিখতে গেলে সব কবিতাতে তোমার মনের ভাবটাকে প্রকাশ করতে হবে, গভীর মনের ভাবটাকে। সেটাও কোনো নিয়ম না। সেই কথাটাই তিনি বলেছেন যে মনের শুধু গভীর প্রখর ভাব প্রকাশ করতে হবে, এমন কোনো রীতি নিয়ম থাকা উচিত নয়। নাও তো এখন তিনি আবার ফিরে আসছেন তার যে মেন টপিকটাতে, সেটা তো দেখো লেখক বলছেন খেলার কথা। আবার ক্লিয়ার, যখন খেলার কথা বলা হয় খেলার মধ্যে কিন্তু কোনো ছোটো খাটো দেন বড় নিচু, ঠিক আছে, ছোটো নিচু বড় জাতপাত এগুলো কোনো কিছুর পার্থক্য থাকে না কিন্তু খেলার ক্ষেত্রে। রাজার ছেলেও সমান খেলার ক্ষেত্রে, একজন গরিবের ছেলেও সমান খেলার ক্ষেত্রে। তো লেখক এখানে পার্থক্য দূর করার চেষ্টা করছে যে খেলার মাধ্যমে কি সম্ভব হতে পারে, ঠিক আছে। তো লেখক এখানে বলেছেন দেখো যে শিল্পের রাজ্যে খেলা করবার প্রবৃত্তির ন্যায় অধিকারও বড় ছোট সকলেরই সমান আছে। তো এখানে বলছে শিল্পের রাজ্যে খেলা। তো খেলার কথা যখন আমি বললাম, এখন দেখো ইন্ডিয়ার টিমের কথা যদি আমি একটা বলি, ইন্ডিয়ান ক্রিকেট টিমের কথা বলি, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, সেখানে হিন্দুও খেলছে মুসলিমও খেলছে, সেখানে ছোটো জাতের লোকও আছে উঁচু জাতের লোকও আছে। তো খেলার ক্ষেত্রে তোমার কোনো জাতপাতের কোনো ভেদভাব নাই, সেখানে ছোট আর বড় বলে কেউ নাই, ঠিক আছে। সেখানেই এই কথাটাই বলছে যে যেহেতু খেলার ক্ষেত্রে এই জিনিসটা নাই, ঠিক তেমনই সাহিত্যের ক্ষেত্রে এমন কোনো ছোট বড় পার্থক্য নেই। তো খেলার ক্ষেত্রে যেভাবে কোনো পার্থক্য নাই, জাতপাতের ভেদ নেই, ছোট বড় কোনো পার্থক্য নাই, ঠিক তেমনই সাহিত্যের খেলায় বা শিল্পের খেলার মধ্যেও এমন ধরনের কোনো পার্থক্য নেই বলে লেখক বলেছেন। দেখো রাজার ছেলের সঙ্গে নেক্সট কি বলছে লাইনটা, আমি একটা লাইন মিস করে দিয়েছি। এমনকি এ কথা বললেও অত্যুক্তি হয় না যে পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই। দেখো
তো খেলাটা কি করেছে, আমরা জানি চিরকালে যে আমাদের সমাজের মধ্যে কি হয়ে গিয়েছে, তোমার ব্রাহ্মণ আর শূদ্রের মাঝখানে একটা পার্থক্য দেখা গিয়েছে আমাদের সমাজে, আগের থেকে বহুদিন আগের থেকে এই পার্থক্যটা দেখা গিয়েছে, ঠিক আছে। তো কবি লেখক বলছেন এই পার্থক্যটাও, যে ব্রাহ্মণ আর শূদ্রের মধ্যে যে পার্থক্যটা আছে, ব্রাহ্মণরা যে শূদ্রকে ছোঁয়াছুঁই করতো না, ঠিক আছে, সেই পার্থক্যটাও দূর হয়েছে কার মাধ্যমে, একমাত্র খেলার মাধ্যমে, ঠিক আছে। তো খেলার ফিল্ডে, খেলার মাঠে ব্রাহ্মণ আর শূদ্র সবাই সমান। তো দেখো খেলাটা কি করছে, সেই জাতপাতের পার্থক্যটাকেও শেষ করছে। তো তাই তিনি বলছেন যে সাহিত্য এরকম একটা বস্তু যার মাধ্যমে তোমার ছোট বড়োর কথা বলো, জাতপাতের কথা বলো, সব কিছু কী হয়ে যায়, বিলীন হয়ে যায়। সেখানে সবাই কি হয়, যারা সাহিত্য রচনা করে তাদের পরিচয় হিন্দু মুসলিম সাহিত্যকার বলে হয় না, তাদের পরিচয় কীভাবে হয়, তাদের পরিচয় হয় তারা সাহিত্যকার, তারা কবি। হিন্দু কবি মুসলিম কবি বলে আমরা কেউ কোনোদিনও কথা বলি না, বা ব্রাহ্মণ কবি কিংবা তোমার বৈষ্ণব কবি বলে আসে, সে কথাটা আলাদা। বাট নর্মালি যদি আমরা বলতে যাই, আমরা ডাইরেক্ট তাদেরকে পরিচয় কীভাবে দিই, তাদের পরিচয় আমরা দিই কি, কবি বলে। কথাটা বুঝছো? দেন তোমার এটাও আছে, তোমার বৈষ্ণব কবির সঙ্গে সঙ্গে এসব আছে, আর কি বলা হয়, সুফি কবি, ঠিক আছে। সুফি কবি এখন যেটা আছে সেটা আলাদা আলাদা নাম হয়, বাট অ্যাকচুয়ালিতে আমরা যদি বলি সব কটার ক্যাটাগরি কী হয় তোমার, তারা হলো কবি, কিংবা তাদেরকে আমরা সাহিত্যকার বলেই ডাকি। সে হিন্দু হোক মুসলিম হোক, লাইক কাজী নজরুল ইসলাম যদি কথা বলি, তিনি মুসলিম ছিলেন, তাকে কি আমরা মুসলিম কবি বলে সম্বোধন করি কি? তাকে নিশ্চয়ই না, তাকে আমরা বলি কি ডাইরেক্ট কবি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে কি আমরা বলি নাকি যে তিনি হিন্দু কবি বলে? নিশ্চয়ই না। তো সাহিত্যের মাধ্যমেও তোমার সেই সাহিত্যের খেলার মাধ্যমেও কী হয়, সেই জাতপাতের ভেদাভেদ, উচ্চ নিচু ভেদাভেদ সকল কিছু দূর হয়ে যায়। যেমন ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, ফুটবল খেলা, রেসলিং খেলা, সব কিছুর মাধ্যমে সেই পার্থক্যটা ভেদ হয়, যেমন তোমার মানুষের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা দূর হয়, ঠিক সাহিত্যের খেলার মাধ্যমেও সেই পার্থক্যটা দূর হয়, সেই কথাটাই তিনি এখানে বলেছেন, ঠিক আছে। তো রাজার ছেলের সঙ্গে দরিদ্রের ছেলেরও খেলার যোগ দেওয়ার অধিকার আছে, ইয়েস। যে রাজার ছেলে সেও খেলছে একসঙ্গে, আবার যে দরিদ্র ছেলে সেও একসঙ্গে খেলছে খেলার ময়দানে, ঠিক আছে, সে কথাটাই বলছে। আমরা যদি একবার সাহস করি কেবলমাত্র খেলা করবার জন্য সাহিত্য জগতে প্রবেশ করি, ঠিক আছে, খেলার জন্য যদি আমরা সাহিত্য জগতে প্রবেশ করি, তাহলে নির্বিবাদে সে জগতের রাজা রাজরার দল মিশে যাবে। তো যেটা আমি বললাম, কে রাজা কোন প্রজা, কে দরিদ্র, সকল কিছু ঘুচে যাবে, ঠিক আছে। তোমার দরিদ্ররাও সাহিত্য লিখছে, বড়লোকরাও সাহিত্য লিখছে, রাজার পুত্ররাও সাহিত্য লিখেছে, এবং ভিখারির ছেলেরাও সাহিত্য লিখেছে। তো সেখানে কোনো পার্থক্য আর রইল না সাহিত্য জগতের মধ্যে, সেটাই এখানে তিনি বলেছেন। কোনরূপ উচ্চ আশা নিয়ে সে ক্ষেত্রে উপস্থিত হলে নিম্ন শ্রেণীতে পড়ে যেতে হবে। কিন্তু দেখো এখানে একটা লাইন বলছে যে রাজার খেলার ময়দানে রাজা হোক প্রজা হোক সবাই সমান হবে, কিন্তু এখানে একটা লাইন বলে দিয়েছে, কোনরূপ উচ্চ আশা নিয়ে সে ক্ষেত্রে উপস্থিত হলে নিম্ন শ্রেণীতে পড়ে যেতে হবে। এখানে একটা হিন্ট দিয়ে দিয়েছেন তিনি, কেন কি আমি অল্প আগে তোমাদেরকে প্রথমে বলেছি যে সাহিত্য কোনদিনও উদ্দেশ্য হিসাবে রচনা করা ঠিক না। কারণ সাহিত্যকে যদি আমরা উদ্দেশ্য মেনে নিয়ে বা কোনো একটা উদ্দেশ্যে যদি আমরা রচনা করি, তাহলে সাহিত্যের যে ধর্মটা আছে, সাহিত্যের ধর্মটা কি, আনন্দ প্রদান করা, লোককে খুশি প্রদান করা, সেই তোমার ধর্মটা ভ্রষ্ট হবে। তাই তো এখানে সেটাই বলছে, আশা ছাড়া, যখনই আশার কথা বলা হয়, একটা এক্সপেকটেশনের কথা বলা হয়, সেখানে একটা পারপাস জুড়ে যায়, আর পারপাস জুড়ে গেলে, উদ্দেশ্য জুড়ে গেলে সেটা সাহিত্য নয় বলে লেখক আগেই বলে দিয়েছেন যে উদ্দেশ্যবিহীন হলো কি আমাদের সাহিত্য। তো তুমি এখন এক্সপেকটেশন নিয়ে, আশা নিয়ে যদি কোনো কিছু রচনা করো, অফকোর্স সেটা তোমার কী হবে। তো সেটাই এখানে বলছে, কোনোরূপ উচ্চ আশা নিয়ে সেক্ষেত্রে উপস্থিত হলে নিম্ন শ্রেণীতে পড়ে যেতে হবে। ক্লিয়ার? এতক্ষণে বুঝেছো? তো আবার লেখক এখানে বলছেন, দেখো যে প্রথমে তিনি যে কথাটা বললেন যে কোনো উচ্চ আশা নিয়ে এসে করতে গেলে সেখানে তুমি পড়ে যাবে, তারপর আবার বলছে যে লেখকেরাও কী করে, যারা লেখে তারাও একটা এক্সপেকটেশন রাখে, ঠিক আছে। লেখকেরাও অবশ্য দর্শকের কাছে বাহবা প্রত্যাশা করেন, ইয়েস। যারা লেখে তারাও কী করে একটা এক্সপেকটেশন রাখে যে কেউ হয়তো তাদের লেখাটাকে তারিফ করবে, বাহবা করবে, বা কিংবা প্রত্যাশা পূরণ না হলে
মনক্ষুণ্ণ হন, যারা লেখক, ঠিক আছে, যারা মানে ওরাও তো কোনো এক্সপেকটেশন রাখে যে অ্যাটলিস্ট তাদের সাহিত্যকে কেউ যদি পছন্দ করে ভালো বলে, তো সেটা হলো একটা এক্সপেকটেশন। আর আমরা জানি যেখানে এক্সপেকটেশন আছে, এক্সপেকটেশন থাকলে সেখানেই কি হয়, স্যাডনেস আসে ভাই। এক্সপেকটেশন রাখলে তো সেখানে কি আসবে, তোমার তোমার মনের আশাটা ভাঙার স্বপ্ন আসবে। তো সেখানে বলছে প্রত্যাশা পূরণ না হলে, আশা যদি পূরণ না হয়, তখন কি হয়, মনক্ষুণ্ণ হয়। কারণ যারা লেখক তারাও তো একটা সামাজিক জীব, তারা কি এলিয়েন নেই? নিশ্চয়ই না। তাদেরও একটা এক্সপেকটেশন থাকে, তাদেরও একটা ফিলিং থাকে। তো সেই কথাটাই বলছে যে কারণ তারাও প্রকৃতি সামাজিক জীব, ঠিক আছে, প্রকৃত সামাজিক জীব, মানে প্রকৃত বলতে গিয়ে বলছে তারা হলো অ্যাকচুয়াল সামাজিক জীব, যারা লেখক, তারা যারা সাহিত্য রচনা করে তারা। অন্যেরা সবাই পারিবারিক জীব। তো দেখো, প্রকৃত সামাজিক জীব বলতে সাহিত্যকারদেরকে বলেছেন তিনি। আর যারা হলো তোমার সাধারণ লোক, ঠিক আছে, তাদেরকে লেখক বলেছেন কি তোমার পারিবারিক জীব। পারিবারিক জীব মানে পারিবারিক জীব বলতে যে সবসময় নিজের ফ্যামিলি নিয়েই ব্যস্ত থাকে, নিজেরটা নিয়েই ব্যস্ত থাকে, নিজের ফ্যামিলি, নিজের ছেলে মেয়ে, নিজের সংসার, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তাদের কাজ অন্য আর কিছু না, তাদের জন্য তাদের জীবনটাই সবচেয়ে ভালো। তাদের পরিবারের কীভাবে ভালো করতে পারে, তারা সবসময় পরিবারের কথা নিয়েই ব্যস্ত থাকে, আশেপাশের লোকের কথা কোনদিনও ভাবার সময় নেই তাদের। তো সেটা হলো তারা পারিবারিক জীবলোক, যারা নিজের ফ্যামিলির বিষয়েই সবসময় মগ্ন থাকে। কিন্তু অ্যাকচুয়ালি সামাজিক জীব বলছে না, প্রকৃত সামাজিক জীব কারা? যারা সমাজে কী কী ঘটছে তা সেই সব বিষয়ে তাদের ধ্যান আছে। তাও সেই ধ্যানটা কাদের আছে? সাহিত্যকারদের আছে। সাহিত্যকাররাই তো তাদের লেখনীর মাধ্যমে সমাজে কী কী ঘটছে সেগুলোর বিষয়ে বলছে। ইভেন তোমাদেরকে আমি ফুলের বিবাহের মাধ্যমে বলেছিলাম আমাদের সমাজের রীতি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সমাজে কী ধরছে, কী চলছে, তিনি সেটা বর্ণনা করেছেন তার সাহিত্যের মাধ্যমে। তো তিনি হলেন অ্যাকচুয়ালি সামাজিক জীব। তো সামাজিক জীব বলতে যে সমাজের সব কিছুর দিকে ধ্যান রাখছে, সমাজে কি ঘটছে সেগুলো তিনি লক্ষ্য করছেন। তাই সাহিত্যিকরা বা লেখকরা হলো কি সামাজিক জীব। এবং সেই ব্যক্তিরা যারা শুধু পরিবারের বিষয় নিয়েই ভাবে, নিজের বিষয় নিয়েই ভাবে, সমাজে কি ঘটছে সেটা দিয়ে কোনো যায় আসে না, তারা হলো কি পারিবারিক তোমার ব্যক্তি, ঠিক আছে। কেননা দেখো, আমি যেটা মাত্র উদাহরণ দিলাম, তোমার ফুলের বিবাহের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি সমাজের বৈবাহিক জীবনটাকে দর্শিয়েছিল না, সমাজে এগুলো এগুলো ঘটছে। তো কবি মানুষের নিত্য নৈমিত্তিক কর্ম বিশ্ব মানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্পর্ক পাতানো। অফকোর্স পৃথিবীর মধ্যে যত লোক আছে তাদের, কবিদের মধ্যে বা কবি মানুষের, তাদের নিত্য নৈমিত্তিক কর্ম হলো কি, মানে ডেলি রোজের কাজই হলো কি বিশ্ব মনুষ্যের সঙ্গে তোমার নতুন নতুন সম্পর্ক গড়ে তোলা বা লোককে জানানো যে এরকম জিনিসও হচ্ছে। নো ডাউট তাদের উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্যের কথা কিন্তু বলবে না, তাদের কর্মের মধ্যে এটা আসে। উদ্দেশ্য না, এটা তোমার কর্মবিহীন উদ্দেশ্য বলতে পারো। ওরা রোজ কর্ম তাদের করে সাহিত্য রচনা, তাদের কর্ম হলো কি সাহিত্যকে রচনা করা। আর সেই সাহিত্যকে যারা পাঠ করছে তারা সেই জিনিসটা পাঠ করার পরে তারা নতুন নতুন জিনিসের সঙ্গে তারা জানতে পারছে বা তারা বুঝতে পারছে, সেটাই এখানে বলা হয়েছে। তো সাহিত্যকাররা কি বা লেখকরা হলো সামাজিক জীব, কারণ তারা সমাজের বিষয়ে লেখে, সমাজে কী কী ঘটছে সেই সব বিষয়ে তাদের হোশ জ্ঞান আছে, ঠিক আছে, এবং তাদের বিষয়ে তারা তাদের উক্তিগুলোকে তুলে ধরে। কিন্তু সাধারণ লোক যারা আছে, যারা পারিবারিক, তারা শুধু নিজের পরিবারের বিষয়েই ভাবে, সেই কথাটা এখানে বলছে। দেন কবির আপন মনের গোপন কথাটি গীতি কবিতার স্বর্গতক্তিরূপে উৎসাহিত। তো এখানে যেটা বলা হয়েছে যে কবির আপন মনের গোপন কথাটি গীতি কবিতা, দ্যাট ইজ লিরিক পোয়েট্রি, স্বগোক্তিরূপে উৎসাহিত। নিজের কথাগুলো তিনি নিজের কাছেই বলছেন, সেটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে। তোমার স্বগোক্তির অর্থ হলো কি নিজের কথাটা নিজের কাছেই বলা। তো শিল্পীর মাত্র প্রয়োজন কী হয়? সাহস ও ক্ষমতা। তোমার সাহস ও ক্ষমতা থাকতে লাগবে রচনা করার জন্য বা কোনো একটা কথাকে বলার জন্য, ঠিক আছে। মানুষের দেহমনের সব ধরনের ক্রিয়ার মধ্যে ক্রিয়া খেলার সর্বোত্তম, কারণ তা উদ্দেশ্যবিহীন নিষ্কাম। তো অল্প আগে আমি যেটা বলেছিলাম, তো এখন কবি বলছে আমরা যে বা মনুষ্য জগতে যত মনুষ্য আছে তারা যে সকল কর্ম করে, ঠিক আছে,
সেই সকল কর্মের মধ্যে ক্রীড়া দ্যাট ইজ খেলাটা হলো তোমার সর্বোত্তম, সবচেয়ে উত্তম কোনটা, যেটা মনুষ্যরা খেলা করে। যেরকম বললাম আমরা কি তোমার ক্রিকেট খেলা, বাস্কেটবল খেলা, ক্রিকেট তোমার ব্যাডমিন্টন খেলা, হকি খেলা, ভলিবল খেলা, ফুটবল খেলা, ঠিক আছে। তো সুইমিং রেস খেলা, দেন লুকোচুরি খেলাও বলতে পারো তুমি। তো এখানে বলছে মনুষ্য জগতের মধ্যে বা মানব দেহ মনের মধ্যে তোমার ক্রিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ক্রিয়া হলো কোনটা, খেলা। কারণ যেটা আমি অল্প আগে বলেছিলাম, খেলাটা কি হয়, উদ্দেশ্যবিহীন হয় এবং নিষ্কাম হয়। এখানে আমরা কোনো আশা রাখি না এবং কোনো উদ্দেশ্য রেখে আমরা খেলাটা করি না। খেলায় আনন্দ ছাড়া অন্য কোনো ফলের আশা থাকে না। ইয়েস, অফকোর্স, আমরা যখন কোনো একটা জিনিস খেলা করি তখন আমরা শুধু এক্সপেকটেশন কি রাখি, যে ওখান থেকে আমরা আনন্দ পাবো। তো আনন্দ ফলের আশা ছাড়া আমরা কোনো কিছু আনন্দ ফলের আশা ছাড়া আর আমরা অন্য কিছু এক্সপেক্ট করি না খেলার থেকে। সেটা এখানে বলছে যে খেলায় আনন্দ ছাড়া অন্য কোনো ফলের আশা থাকে না। আর যদি আশা রাখো তুমি খেলার থেকে অন্য কিছু পাওয়ার, তাহলে লেখকের মতে সেটা হলো জুয়া খেলা। তো লেখক এখানে বলছে যে খেলার থেকে আমরা কোনো এক্সপেকটেশন রাখি না, ঠিক আছে। তো এক্সপেকটেশনটা কী থাকে, অনলি যদি মানে এক্সপেকটেশন থাকে, সেটা হলো কি আমাদের আনন্দ লাভের আশা, যে খেলা খেললে আমরা আনন্দ লাভ করব। তো সেটাই তো, খেলায় আনন্দ ছাড়া অন্য কোনো ফলের আশা থাকে না। আনন্দ ব্যতীত অন্য কোনো ফলের আশা রাখি না আমরা খেলার ক্ষেত্রে। আর যদি আনন্দের ছাড়াও অন্য কিছু পাওয়ার চেষ্টা করি খেলার মাধ্যমে, তাহলে সেই খেলাটি হবে কি তোমার জুয়া খেলা, যেটা লেখক বলেছেন। কেন কি, খেলার আনন্দ নিরর্থক অর্থাৎ অর্থগত নয়। ইয়েস, খেলার আনন্দের কোনো অর্থ নাই, ঠিক আছে। তার জন্য বলা হচ্ছে তোমার নিরর্থক অর্থাৎ অর্থগত নয়। তাই তা কারো নিজস্ব নয়, সে আনন্দ সবারই সমান অধিকার। তো এখানে বলছে যে খেলার আনন্দটা কি নিরর্থক, অর্থকার। তাই এই আনন্দের মধ্যে বা এই আনন্দের ক্ষেত্রে বা এই আনন্দের ভাগটা শুধু কোনো একজন ব্যক্তিগত লোকের না, এই আনন্দ সকল ব্যক্তি যারা খেলা করে সকল ব্যক্তিরাই এই আনন্দটাকে উপভোগ করতে পারে। সেই কথাটাই তিনি এখানে বলেছেন, যে খেলার মাধ্যমে খেলার থেকে যে আনন্দটা পাওয়া যায়, সেই আনন্দটা কোনো পার্টিকুলার ব্যক্তির না, সেই আনন্দটা সকলেই যারা খেলা করবে তারাই সেই আনন্দটাকে উপভোগ করতে পারবেন। তো এই কথাটা বুঝেছো এখানে কি। তো খেলার মধ্যে আমরা আশা রাখি কিসের, একমাত্র আনন্দের। আনন্দ ছাড়া যদি কোনো আলাদা আশা রাখো, তাহলে সেটা জুয়া খেলা হবে। কারণ লেখক বলে দিয়েছে যে খেলার আনন্দটা যেটা আছে সেটার কোনো খেলার আনন্দ যেটা আছে সেটা হলো নিরর্থক, অর্থাৎ তোমার অর্থগত না। ক্লিয়ার। আর এই আনন্দের মধ্যে শুধু একজন ব্যক্তির অধিকার নাই, এই আনন্দের মধ্যে সকল ব্যক্তির অধিকার আছে। যে ব্যক্তি জীবনে খেলা খেলবে তারাই সেই আনন্দটাকেও সেখানে উপভোগ করতে পারবে। তাই তিনি বলেছেন, সুতরাং সাহিত্যে খেলা করার অধিকার যে আমাদের আছে শুধু তাই নয়, স্বার্থ এবং পরার্থ এই দুয়ের যুগপৎ সাধনের জন্য মনোযোগতে খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য। তার মানে সাহিত্যকারের সর্বপ্রধান কর্তব্য হলো কৃত, ঠিক আছে। স্বার্থ এবং পরার্থ এই দুয়ের যুগপৎ মানে মিল, ঠিক আছে। স্বার্থ নিজেরটা এবং পরার্থ মানে পরেরটা, ঠিক আছে। এই দুটার মিলেই সাধনের জন্যই তোমার মনোজগতে কী করা হয়, খেলা করা হয়, সেটা বলেছেন। আমাকে এইখানে এই পার্টটা শেষ করতে হবে এখন, কেন কি এখানে বহুত নয়েজ হচ্ছে, ঠিক আছে। তো আমাকে এখানে এই পার্টটা শেষ করতে হবে। আমি খুব শীঘ্রই তোমাদের জন্য সেকেন্ড পার্টটাও বানাবো, ঠিক আছে। তো আজকের জন্য এখানেই রাখলাম ফার্স্ট পার্টটা। তোমরা জানাও আমাকে ফার্স্ট পার্টটা তোমাদের কেমন লাগলো। সেকেন্ড পার্টটা আমি নিশ্চয়ই তোমাদের আনবো, দ্যাট ইজ তোমাদের 117 পেজের, ঠিক আছে। 117 পেজের তোমার যে প্রথম প্যারাগ্রাফটা হয়েছে ততক্ষণে আমি কমপ্লিট করে দিয়েছি। তারপরের প্যারাগ্রাফটার মধ্যে অল্প কিছু আছে, সেটা আমি নেক্সট পার্টে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো গাইস, কিপ ওয়াচিং, কিপ লার্নিং। আর যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবে। আর এর পরবর্তী পার্টটা আমি জলদি বানাবো। এখন বর্তমান তোমরা শুনতেই পাচ্ছ যে নয়েজ আসছে, এটা আরও বাড়বে। তো আজকের জন্য এখানে রাখলাম। সি ইউ ইন দ্য নেক্সট পার্ট, ঠিক আছে।